বিতান তার উপন্যাসের প্লট খোঁজার জন্যই উঁকি দিয়েছিল ডার্ক ওয়েবের অন্ধকার গলিতে। সেখানেই এক অদ্ভুত পাণ্ডুলিপির দেখা পায় সে। এক অচেনা আর অন্ধকার জগতের হদিশ দিচ্ছে সেই পাণ্ডুলিপি। ওই জগতের খোঁজ নাকি পায় না কোনো সাধারণ মানুষ। অন্য কাউকে না বললেও বিতান এই পাণ্ডুলিপির কথা বলেছিল তার অন্যতম বন্ধু ধ্রুবকে। শেষ পর্যন্ত ওরা দুজন মিলে পাড়ি জমায় সেই অন্ধকার দুনিয়ায়। বিতান আর ধ্রুব কি ফিরে আসতে পেরেছিল ওই জগৎ থেকে, নাকি অন্ধকারের আবর্তেই কেটে গিয়েছিল ওদের জীবন? ভিন্ন স্বাদের অলৌকিক এই উপন্যাসের পরতে পরতে জড়িয়ে রয়েছে এক অনাস্বাদিত ভয়ের গন্ধ। এই উপন্যাস পাঠকের সামনে খুলে দেয় এক অজানা পৃথিবীর দরজা। শপিজন বাংলা থেকে প্রকাশিত লেখক পৃথ্বীশ গজির প্রথম মুদ্রিত বই অলীক বাস্তব অতি শীঘ্রই আসতে চলেছে আপনাদের হাতে। বর্তমান যুগে প্রেম জিনিসটা যতটা সহজলভ্য এবং গ্রহণযোগ্য হয়ে উঠেছে, অতীতে কিন্তু তেমনটা ছিল না। সেই সময় প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়লে তার পরিণতি পাওয়া ছিল খুব কঠিন। কখনো কখনো তা হয়ে উঠত মৃত্যুর সমান। ঠিক এমনই এক পরিণতির শিকার হয়েছিল একটি নিষ্পাপ মেয়ে। ঠিক কি হয়েছিল তার সঙ্গে, আর বাঘমুন্ডির জমিদার বাড়ির সাথেই বা কি সম্পর্ক তার? আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। লেখক ভিক্টর ব্যানার্জির কলমে বাঘমুন্ডির সেই বাড়িটা। আসুন শুনে নেওয়া যাক কোন রহস্য লুকিয়ে আছে ওই বাড়িতে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। কৃষাণুর চরিত্রে শুভদীপ, রায় বাহাদুরের চরিত্রে পার্থ, মৃণালিনীর চরিত্রে বর্ণিশা ও অন্যান্য চরিত্রে সুপ্রিয়, বরষা, রিমঝিম, নবনীতা এবং সৌরভ। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প। ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাঘমুন্ডির সেই বাড়িটা। আজ থেকে ৮ বছর আগের কথা। কৃষাণু একটা প্রাইভেট কোম্পানিতে অনেক দিন ধরে চাকরি করছিল, কিন্তু সমস্যা হলো হঠাৎ কোম্পানি পুরুলিয়ার নতুন ব্রাঞ্চ ওপেন করল। আর কৃষাণুকে সরাসরি জানিয়ে দিল যে তাকে বদলি হয়ে পুরুলিয়ায় চলে যেতে হবে। বাঘমুন্ডিতে তাদের নতুন ফ্যাক্টরি তৈরি হয়েছে, তাই ফ্যাক্টরির সুপারভাইজারের দায়িত্ব কাঁধে চাপিয়ে ম্যানেজিং কমিটি তাকে কয়েক মাসের জন্য পুরুলিয়ায় ট্রান্সফারের বন্দোবস্ত করে দিল। কৃষাণু অবশ্য প্রথমটায় যেতে আপত্তি করেছিল, কিন্তু ম্যানেজিং ডিরেক্টর বলল, আরে কয়েক মাসের তো ব্যাপার, ওখানে স্থানীয় ছেলে পেয়ে গেলে তখন না হয় তুমি আবার কলকাতায় চলে এসো, কেমন? কিন্তু এই কটা মাস একটু ম্যানেজ করে নাও। তাকে আশ্বাস দেওয়া হলো যে নতুন ছেলে পেলেই তার আন্ডারে কাজে লাগিয়ে দেওয়া হবে, আর সেই ছেলে কাজ শিখে গেলে তখন না হয় কৃষাণু চলে আসবে। অগত্যা চাকরি বাঁচাতে ওই সময় তাকে বাইরে যাওয়ার জন্য মনস্থির করে নিতেই হলো। ম্যানেজিং ডিরেক্টরের হাত থেকে ট্রান্সফার লেটারখানা নিয়ে মুখ বেজার করে বাড়ি ফিরে এলো সে। কৃষাণুর বয়স ৩৩, লম্বা, স্বাস্থ্যবান যুবক, এখনো বিয়ে করেনি। বাড়িতে মা, ভাই আর পুরনো চাকর। অফিস থেকে ফিরেই মাকে জানিয়ে সে ব্যাগপত্র গুছিয়ে নিল। পরের দিন রাতের ট্রেনে তাকে রওনা হতে হবে। বাড়ির লোকেদের বুঝিয়ে বলল, আরে এই তো কটা মাসের ব্যাপার, ও দেখতে দেখতে ঠিক কেটে যাবে এখন। কৃষাণুর মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকিস বাবা, আর সময় সময় ফোন করিস কিন্তু। সে বলল, আরে হ্যাঁ রে বাবা, আমি রোজই তোমাদের কল করে নেব। আর শোনো, নিজেদের শরীরের কিন্তু খেয়াল রাখবে, একদম অবহেলা করবে না। আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই।
তোমরাও কিন্তু ভালো থেকো। পরের দিন সকলকে বিদায় জানিয়ে কৃষাণু ব্যাগ আর সুটকেস নিয়ে বেরিয়ে পড়ল। তারপর হাওড়া থেকে চক্রধরপুর প্যাসেঞ্জারে উঠে রওনা দিল পুরুলিয়া। রাতটা ট্রেনে নির্বিঘ্নেই কাটল। ট্রেনটা একটু লেট করেছিল, তাই পরের দিন যখন ট্রেন বীরভূমে ঢুকলো তখন বেশ বেলা হয়ে গেছে। স্টেশনে নেমে একটা ভাড়ার গাড়িতে চড়ে সে যাত্রা করল বাঘমুন্ডির দিকে। বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়ের কাছে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত একটা ছোট্ট সুন্দর শহর। পথের ধুলো উড়িয়ে গাড়ি চলল জঙ্গলের মধ্যে দিয়ে। পথের দুপাশে পড়ল সারি সারি গাছ আর ছড়িয়ে থাকা রাঙা পলাশের সমারোহ। বাঘমুন্ডিকে ঠিক পরিপাটির শহর বলা চলে না। গ্রাম্য মেলার মতো চারধারে ছোট ছোট দোকান বাজারে সাজানো গোছানো। কলকাতার মতো শহুরে ব্যস্ততা এখানে নেই। ঘন্টা দুয়েকের মধ্যেই গাড়ি বাঘমুন্ডি এসে পৌঁছল। ভাড়া মিটিয়ে কৃষাণু ফ্যাক্টরিতে গিয়ে উঠল। মালপত্র ফ্যাক্টরিতে রেখে পেইং গেস্ট হিসেবে থাকার জন্য সে বাড়ির খোঁজ করতে লাগল। মনে মনে ভাবল, বাড়ি ভাড়া যদি পাওয়া না যায় তাহলে ফ্যাক্টরিতেই সেদিনের রাতটা কাটাতে হবে। এই ভেবে সে এদিক ওদিক বাড়ি ভাড়ার খোঁজ করতে লাগল। ব্যাচেলর ছেলেকে সচরাচর কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। 4-5টা বাড়ি দেখল বটে, কিন্তু কেউ রাজি হল না। দুপুরের দিকে কাছাকাছি একটা হোটেলে খাওয়া দাওয়া করল কৃষাণু। গরম গরম ভাত, সাথে কাতলা মাছের ঝোল। তৃপ্তি করে খেয়ে হাত মুখ ধুয়ে বিল মেটানোর সময় দেখল ক্যাশে একজন কম বয়সী ছেলে বসে আছে। বেটে খাটো গোলমতো মুখ। বিল মিটিয়ে কথায় কথায় ছেলেটাকে বলল, শুনুন না, বলছিলাম যে আশেপাশে কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে? খুবই দরকার, বুঝলেন। বাড়ি ভাড়া যা লাগবে সে নয় দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। ছেলেটি হেসে বলল, আপনি কি ব্যাচেলার? কৃষাণু মাথা নাড়তেই সে বলল, আসলে ব্যাচেলারদের এখানে চট করে কেউ বাড়ি ভাড়া দেয় না। কোথায় থাকেন? আসলে দাদা, বুঝতেই তো পারছেন, কলকাতা থেকে আসছি। কয়েকটা মাস তো এইখানে কাটাতেই হবে। চাকরির বদলি হয়ে এখানে এসেছি, একটা মাথা গোজার আস্তানা না পেলেই নয়, বুঝলেন। আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলতে কি স্যার, চট করে বাড়ি ভাড়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তারপর মাথা চুলকে খানিকক্ষণ ভেবে ছেলেটা বলল, একটা বাড়ি আছে, কিন্তু এই বলে সে চুপ করে গেল। কৃষাণু তাকে হঠাৎ এইভাবে চুপ করে যেতে দেখে বলল, কিন্তু কিন্তু কি? আসলে এখানকার স্থানীয় লোকেরা বলে বাড়িটায় একটু ওই গন্ডগোল আছে, কিন্তু বাড়িখানা দারুণ, পুরনো আমলের জমিদার বাড়ি। লোকে বাইজি বাড়ি বলে। আসলে সেই সময় বাইজিরা ওই বাড়িতে থাকতো কিনা, যদিও বাড়ির মালিক ওখানে থাকে না, তারা কলকাতায় থাকে। বাড়িটা ফাঁকাই পড়ে আছে। কৃষাণু ভুরু কুচকে বলল, গন্ডগোল? গন্ডগোল আছে মানে? ছেলেটা একটা ঢোক গিলে বলল, মানে শুনেছি নাকি বাড়িটায় তেনাদের উপদ্রব আছে, ওই কারণেই তো কেউ বাড়িটা ভাড়া নিতে চায় না। কৃষাণুর ভূত প্রেতে তেমন ভয় টয় নেই, আর তাছাড়া এই সময় বাড়ি ভাড়া পাওয়াটাই তার আসল উদ্দেশ্য ছিল। এই জন্য সে বলল, আচ্ছা, এই বাড়ির মালিকের সাথে কি কোনোভাবে যোগাযোগ করা যায়? আপনি বাড়িটা ভাড়া নেবেন স্যার? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, বাড়িওয়ালার নম্বর আছে, আমি একটু কল করে দেখি। এই বলে ছেলেটা মোবাইল ঘেটে একটা নম্বরে কল করে বাড়িওয়ালার সাথে কৃষাণুর কথা বলিয়ে দিল। বাড়িওয়ালা ব্যবসাদার লোক, ঠিক সময় মতো ভাড়া পেলে তার বাড়ি ভাড়া দিতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই বাড়ি ভাড়ার টাকাটা নির্দিষ্ট সময় মতো তাকে মানি অর্ডার করে পাঠিয়ে দিতে হবে। অ্যাডভান্সের বালাই নেই, আর ভাড়াও খুব বেশি নয়। তবে টাকার লোভে ভৌতিক উপদ্রবের ব্যাপারটা তিনি কৃষাণুর কাছে একরকম চেপেই গেলেন বলা যায়। অবশ্য কৃষাণুরও সে ব্যাপারে অত কৌতূহল ছিল না, বরং বাড়ি ভাড়ার সমস্যা যে মিটল এটা ভেবে সে নিশ্চিন্ত হল। হোটেলের ছেলেটির নাম পরিমল। বাড়িওয়ালার সাথে কথা হয়ে যেতে পরিমল তাকে বলল, একটু অপেক্ষা করুন স্যার, আমি ও বাড়ির চাবিখানা নিয়ে আসছি, তারপর আপনাকে সঙ্গে করে নিয়ে যাব।
আসলে বাড়িটা ভাড়া দেওয়ার জন্যে বাড়িওয়ালা আমার কাছেই চাবি রেখে গেছে কিনা। ততক্ষণ আপনি চেয়ারে বসুন, আমি যাবো আর আসবো। এই বলে সে অন্য একটি ছেলেকে ক্যাশে বসিয়ে চাবি আনতে চলে গেল। 10-15 মিনিট পর এসে পরিমল বলল, হ্যাঁ চলুন যাওয়া যাক। এরপর দুজনেই মিলে পিচের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাড়িটা দেখতে গেল। দুপাশে ঝোপঝাড় জঙ্গলের মাঝখান দিয়ে চওড়া রাস্তা। এখানেও সারি সারি শুধু পলাশের বন। আকাশের দিকে তাকালে যেন থোকা থোকা লাল পলাশের ছেয়ে আছে। এই জায়গাটা শহর না বলে গ্রামই বলা চলে। বেশ খানিকটা পথ যাওয়ার পর অবশেষে একটা পুরনো বিশাল বাগান বাড়ির সামনে এসে তারা দাঁড়ালো। বাড়ির বাইরের পাঁচিলে ভাঙা শ্বেত পাথরে অস্পষ্ট করে যে কি লেখা তা পড়া যায় না। দেওয়ালের প্লাস্টারটাও চটে গেছে। পরিমল চাবির গোছাখানা বার করে গেটের তালা খুলে বলল, আসুন স্যার, আসুন স্যার। দেখছেন এই সামনের বাগানটা কত বড়? কৃষাণু দেখল সত্যি বাগানটা বেশ বড়, তবে যত্ন নেওয়ার অভাবে এলোমেলোভাবে এখানে সেখানে আগাছা গজিয়েছে। বাগানের মাঝখান দিয়ে সরু সিমেন্টের রাস্তা। সেই রাস্তা ধরে যেতেই সামনে বাড়ির প্রকাণ্ড সিংহদুয়ার। কৃষাণু চারিদিকটা ঘুরে দেখল। বাড়ি যে একেবারে নির্জন জায়গায় তা কিন্তু না। আশেপাশে অনেকগুলি বাড়িঘর আছে, তবে এই বাড়িটা এমনই যে রাস্তা দিয়ে গেলে যে কোনো ব্যক্তির চোখে পড়বে। পুরনো আমলের কারুকার্য করা উঁচু মোটা থাম, আর সামনের অমন বাগানখানা দেখে যে কেউ বলবে যে এটা জমিদার বাড়ি ছিল বটে। বাড়ির সিংহদুয়ার ঠেলে খুলতেই কৃষাণু অবাক হয়ে তাকিয়ে রইল। সামনে খোলা একটা বড় সড়ো উঠোন। উঠোনের মাঝখানে ফোয়ারা, তবে ব্যবহার না করার ফলে নকশা করা লোহার ফোয়ারায় জং ধরে গেছে। উঠোনটাকে মাঝখানে রেখে তার চারপাশ দিয়ে যেন বাড়িটা উঠেছে। এমন একটা বাড়ি এভাবে পরিত্যক্ত অবস্থায় আছে দেখে কৃষাণু আশ্চর্যই হল। পরিমল হেসে বলল, কেউ থাকে না, কেউ থাকে না, তাই কিনা এমন ফাঁকা পড়ে আছে। চলুন চলুন, ওপরে চলুন। এই বলে চওড়া সিঁড়ি দিয়ে তারা দোতলায় উঠল। এরপর পূব দিকের একটা ঘরের চাবি খুলে পরিমল বলল, আপনি এই ঘরটাতেই থাকবেন স্যার। জানলাগুলো খুলে দিলে ঘরটা বেশ খোলামেলাই লাগে। কথাটি শেষ করে কি যেন ভেবে আবার সে বলল, আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি একাই থাকবেন? মানে রান্না বান্না করার লোক রাখবেন তো নাকি? কৃষাণু এই কথাটাই অনেকক্ষণ ধরে তাকে বলবে ভাবছিল, তাই ইতস্তত না করে সরাসরি বলল, বলছি শুনুন না, একটা কাজের লোক হলে না খুব ভালো হতো, বুঝলেন? বলছি কেউ সন্ধানে আছে নাকি? এক গাল হেসে পরিমল উত্তর দিল, সে আর বলতে, আমি আজই ব্যবস্থা করে দিচ্ছি। খাবার দাবার না হয় আমার হোটেল থেকে আমি পাঠিয়ে দেব। আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব ব্যবস্থা করে দেব। আলো পাখা সবই আছে। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে একটা আগেকার দিনের সূক্ষ্ম কারুকার্য করা সেগুন কাঠের খাট, একটা কাঠের আলমারি, গোল টেবিল আর ইজি চেয়ার। ব্যবহার না করার ফলে সবকিছুতে বেশ ধুলো জমে আছে, তবে ইজি চেয়ারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার দেখে কৃষাণু সেটা একবার বসতেই সেটা দুলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। পরিমল বলল, অনেকদিন পুরনো কিনা, আপনি এগুলো ব্যবহার করবেন স্যার, চিন্তা করবেন না। আমি লোক পাঠিয়ে সব ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে বাড়ি আপনার পছন্দ হয়েছে তো? কৃষাণু বলল, হ্যাঁ, বাড়িটা তো বেশ ভালোই। আচ্ছা শুনুন না, আজ সন্ধ্যের মধ্যে একটু ঝাড়পোছ করে মোটামুটি একটু বসবাস করার মতো ব্যবস্থা করে রাখুন না। আমি সেক্ষেত্রে ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট এইখানেই উঠব। পরিমল একটা ডোক গিলে বলল, মানে সেসব হয়ে যাবে স্যার, সেসব হয়ে যাবে। বলছিলাম কি, কিছু ওই মানে একটু বকশিস দিলে ভালো হতো আর কি। কৃষাণু পকেট থেকে দুটো 500 টাকার নোট ওর হাতে দিয়ে বলল, এইটা রাখুন। পরিমল খুশি হয়ে টাকাগুলো বুক পকেটে পুরে বলল, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি বিকেলের মধ্যে সব ব্যবস্থা করে দিচ্ছি। সেদিন সন্ধ্যায় ব্যাগপত্র নিয়ে কৃষাণু ওই বাড়িতে উঠল।
পরিমলের থেকে চাবি সে নিয়েই রেখেছিল। দোতলায় তার থাকার ঘরটায় গিয়ে দেখল ধুলো টুলো ঝেড়ে পুছে বেশ পরিপাটি করেই ঘরটা সাজিয়ে রাখা আছে। একদিকে ট্রেন জার্নি, অন্যদিকে এই বাড়ি খোঁজার জন্য ঘোরাঘুরিতে সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ঘরের পাখা চালিয়ে চেয়ারে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় পরিমল একজন স্ত্রীলোককে নিয়ে তার ঘরে ঢুকে বলল, হ্যাঁ নমস্কার, আসছি স্যার। স্ত্রীলোকটিকে দেখিয়ে বলল, ওর নাম পারুল। ও আপনার ঘরদোর পরিষ্কার করে দেবে, আর ওর হাত দিয়ে আমি খাবার পাঠিয়ে দেব। কৃষাণু খানিক ভেবে বলল, শোনো না পরিমল, এই রোজ রোজই বাইরের খাবার খেলে না পেটের একেবারে 12টা বেজে যাবে। আচ্ছা, ও কি রান্না বান্না করতে পারে তো নাকি? তাহলে না হয় কালই স্টোভ আর বাসনপত্রের ব্যবস্থা করে নিচ্ছি। ও না হয় একটু রান্নাটাও করে দিল, বুঝলে। পরিমলের কথাটা ঠিক পছন্দ হলো না। ও চেয়েছিল ওর দোকান থেকেই দুবেলা খাবার আসুক, তাতে ওর 2 পয়সা লাভও হতো। মাঝখান থেকে কৃষাণু পারুলকে রান্নার কাজে নিয়োগের প্রস্তাব দেওয়াতে সে মুখখানা বেজার করে রইল। পারুল কিন্তু রাজি হয়ে গেল। কৃষাণু পরিমলকে বুঝিয়ে বলল যে 1-2 দিনের তো ব্যাপার নয়, রোজকার ব্যাপার, তাই রান্নার লোক না হলে অসুবিধেই হতো। সব কিছু ব্যবস্থা হয়ে যেতে কৃষাণু খানিকটা নিশ্চিন্ত হল। শুধু যাওয়ার সময় পরিমল বলে গেল, স্যার একটু সাবধানে থাকবেন, বাড়িটা ভালো নয়, আর পারলে ভালো দিন দেখে এখানে একটা পুজো আর্চা করিয়ে নেবেন। বুঝতেই তো পারছেন একা থাকবেন, তাই আগের থেকে বলে গেলাম। আপনি নিরুপায় হয়ে উঠেছেন, আপনাকে আর কি বলবো বলুন। এই বলে সে চলে গেল। ধীরে ধীরে সন্ধে গড়িয়ে রাত নেমে এলো। পরিমলের দোকান থেকে একজন লোক এসে কৃষাণুর জন্য খাবার দিয়ে গেল। সন্ধে 8টার পর এলাকাটা কেমন ফাঁকা শুনশান হয়ে যায়। রাস্তাঘাটে লোকজন তেমন দেখা যায় না। ভূত প্রেতের ব্যাপারটা নিয়ে কৃষাণু একটু চিন্তিত ছিল। সে মনে মনে ভাবল, যদি বেশি কিছু উপদ্রব হয় তাহলে বাড়িটা ছেড়ে অন্য বাড়ি দেখবে, কিন্তু পুরনো বাড়ি বলে ভুতুরে বাড়ির গুজব হলে সে থেকে যাবে। ভূত প্রেতের ভয়ে শিউরে ওঠার মতো ছেলে সে নয়, বরং চোর ছ্যাচরের একটা আশঙ্কা সে করেছিল। তার কাছে বহু মূল্যবান কিছু না থাকলেও বেশ কিছু টাকা পয়সা আছে, তার সাথে জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসপত্রও আছে। চোর এলে মুশকিলে পড়বে। এইভাবে সমস্ত টাকা পয়সা সে নিজের ট্রাউজারের পকেটে রাখল। তারপর আরাম করে বিছানায় শুয়ে বাড়িতে ফোন করল। আসার পর থেকে নানা ব্যস্ততায় মায়ের সাথে ভালো করে কথাই হয়নি তার। ফোনে বাড়ি ভাড়া পাওয়া থেকে কাজের লোকের ব্যবস্থা হওয়া পর্যন্ত সবটাই বলল। কেবল ভৌতিক উপদ্রবের ব্যাপারটা চেপে গেল। ওটা জানলে বাড়ির লোক দুশ্চিন্তা করবে, তাই শুধু শুধু ওসব বলে বাড়ির লোককে দুশ্চিন্তায় ফেলল না সে। ফোনে কথাবার্তা শেষ হলে খেয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল কৃষাণু। ক্লান্তিতে সে ঘন ঘন হাই তুলছিল, তাই কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে তার ঘুমটা ভেঙে গেল। কৃষাণু বিছানায় শোয়া অবস্থাতেই ভালো করে কান পেতে শুনল শব্দটা এই ঘরের ভেতর থেকেই আসছে। মনে সাহস নিয়ে আস্তে আস্তে বিছানা থেকে উঠে বালিশের তলা থেকে মোবাইলটা বার করে চালাতে গিয়ে দেখল সেটা চার্জ শেষ হয়ে অফ হয়ে গেছে। এদিকে অন্ধকারে তেমন কিছু দেখাও যায় না। কৃষাণুর হঠাৎ মনে পড়ল, ঘুমানোর সময় তো সে ঘরের আলো জ্বেলে ঘুমিয়েছিল, তবে কি লোডশেডিং? অন্যদিকে ক্যাচ ক্যাচ আওয়াজ ক্রমাগত হয়েই চলেছে। কৃষাণু আরো ভালো করে বোঝার চেষ্টা করল আওয়াজটা কিসের। বেশ কিছুক্ষণ শোনার পর বুঝল এটা ইজি চেয়ারের দুলুনির আওয়াজ। সে নিজেও যখন একবার ইজি চেয়ারে বসেছিল তখনও এরকম আওয়াজ পেয়েছিল। তবে কি ঘরের মধ্যে সে ছাড়াও অন্য কেউ আছে? তার স্পষ্ট মনে আছে চোরের ভয়ে সে দরজা জানলা খিল ছিটকিনি দিয়ে বন্ধ করে শুয়েছিল। একটা অজানা ভয়ে কৃষাণুর হৃদস্পন্দন বেড়ে গেল। সে বিছানায় জড়সড় হয়ে বসে রইল। তবে পরিমল ঠিকই বলেছে, বাড়িটায় সত্যি ভৌতিক উপদ্রব আছে, কিন্তু এখন কি করবে সে?
ভূতের সাথে লড়াই করার শক্তি যে মানুষের নেই তা সে ভালো করেই জানে। এইসব ভাবছি, এমন সময় অন্ধকারের ভেতর থেকে কে যেন কোমল স্বরে বলে উঠল, এত ভয় পাওয়ার কিছু নেই, তোমার কোনো ক্ষতি করব না গো। অপরিচিত এই কণ্ঠস্বর কোনো পুরুষের না, এ তো একটা মেয়ের গলা, একেবারে কম বয়সী যুবতীর কণ্ঠস্বর। কথাগুলো শুনে কৃষাণুর গলা শুকিয়ে এলো, শরীরের মধ্যে দিয়ে হিম শীতল রক্তস্রোত বয়ে যাচ্ছে। তার বুঝতে অসুবিধা হলো না ঘরের মধ্যে অশরীরীর আবির্ভাব হয়েছে। কৃষাণু এবার কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি কে? এইখানেই বা কি করছেন? উত্তর এলো, আমি যে তোমার মতো জলজ্যান্ত কেউ নই তা তো তুমি বুঝতেই পারছো। তবে ভয় পেও না, তোমার ক্ষতি করার জন্য আমি আসিনি। কৃষাণু বলল, হ্যাঁ হ্যাঁ, তবে তবে কি? আর কোনো উত্তর এলো না। সে ভাবল একবার ঘরের আলোটা সুইচটা দেখলে কেমন হয়। হয়তো সে মনের ভুলে আলো নিভিয়ে শুয়ে পড়েছিল। পরক্ষণে ভাবল, তা কি করে হবে, আলো তো সে জ্বালিয়েই শুয়েছিল। এমন সময় যুবতী বলল, কি ভাবছো, আলো জ্বালবে কি না? তোমার মনের কথা পড়তে পারি, ও আলো জ্বলবে না। আমি থাকলে এ ঘরে আলো জ্বলে না, আলোয় যে আমি থাকতে পারি না গো। সত্যি কি সে ভূতের সাথে কথা বলছে, নাকি ঘুমের ঘোরে অবচেতনের স্বপ্ন টপ্ন দেখছে? এই ভেবে কৃষাণু একবার জোরে নিজের হাতে চিমটি কেটে দেখল, না, স্বপ্ন নয়, সত্যি তো। অন্ধকারে সে জেগে বসে আছে। এমন সময় যুবতী যেন কোমল স্বরে বলে উঠল, শুধু শুধু জেগে বসে খামোখা ভয় পেও না, ঘুমিয়ে পড়ো। আমি রোজই রাতে এ ঘরে আসি, তা বলে তুমি কি রোজই রাতে জেগে বসে থাকবে নাকি? কৃষাণুর তখন ঘুম ছুটে গেছে। সে ভাবল কালই এ বাড়ি ছেড়ে চলে যাবে। এভাবে ভূতের সাথে এক ঘরে থাকা তার পক্ষে সম্ভব নয়। দরকার হলে ফ্যাক্টরিতে শুয়ে পড়বে, তাতে অন্ততপক্ষে নিশ্চিন্তে থাকতে পারবে। এমন সময় যুবতী বলল, ভাবছো বাড়িটা ছেড়ে দেবে? শুধু শুধু ভয় পাচ্ছ কেন বলো তো? এই কথা শুনে কৃষাণু আশ্চর্য হয়ে গেল। এ তো সত্যি তার মনের কথাগুলো টেনে বার করে নিচ্ছে। এবার সে একটু সাহস করে বলল, আপনি আপনি সত্যি বলছেন? আপনি আমায় মেরে টেরে ফেলবেন না তো আবার? এবার যুবতী যেন খিলখিল করে হেসে বলে উঠল, ওগো, তুমি যে বামুনের ছেলে, গলায় পইতে আছে, তোমায় মেরে কি আমি ব্রহ্মহত্যার পাপ নেব নাকি? আর খামোখা তোমায় মারতেই বা যাবো কেন শুনি? কৃষাণু যে ব্রাহ্মণের ছেলে তা শুধু নামেই। আসলে ব্রাহ্মণের যা কাজ পুজো অর্চা করা, তা সে কোশমিন কালেও করেনি। কেবল সময় মতো পৈতেটা হয়ে গেছে। সে যাই হোক, পৈতের জোরেই এখনো ভূত তাকে কিছু করেনি হয়তো। তবে যুবতীর কথা শুনে সে এইটুকু বুঝল যে সে তার কোনো ক্ষতি করবে না। তাতেও তার ভয় ভয় ভাবটা কাটল না। তাই দেখে যেন যুবতী বলল, বাবা, এত করে বলছে কিছু করব না, তবুও উনি বিশ্বাস করেন না। ঠিক আছে বাপু, তুমি ঘুমাও, আমি চললুম। এরপর বেশ কিছুক্ষণ নিস্তব্ধ, আর কোনো আওয়াজ পাওয়া গেল না। একটা সময়ের পর হট করে ঘরের টিউবলাইটটা জ্বলে উঠল। কৃষাণু আশ্চর্য হয়ে দেখল সত্যিই ঘরে কেউ নেই, আর দরজা জানলা যেমন সে বন্ধ করে রেখেছিল তেমনই আছে। ভূত যে সত্যি এই ঘরের ইজি চেয়ারে এতক্ষণ বসেছিল তা নিয়ে তার কোনো সন্দেহই রইল না। তা সত্ত্বেও সারা রাত্রি সে দু চোখের পাতা এক করতে পারল না। বাড়িটা ছেড়ে দেবে নাকি ছাড়বে না এই নিয়ে চিন্তা করতে লাগলো। অনেক ভেবে সে এই সিদ্ধান্তে এলো যে ভূত যখন তার কোনো ক্ষতি করছে না, তখন এ বাড়ি সে ছাড়বে না। ভূত তাকে ইচ্ছাকৃত কোনো ভয়ও দেখায়নি, বরং তার সুবিধার জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেছে। বাড়ি ছেড়ে দিলে সহজে সে বাড়ি ভাড়াও পাবে না, তাছাড়া ভাড়াটাও কম। তাই মনস্থির করল এ বাড়িতেই সে রয়ে যাবে।
পরের দিন সকালবেলা কৃষাণু যথারীতি বাজার থেকে রান্নার সরঞ্জাম আর চাল ডাল আনাজপাতি সব কিছু কিনে এনে রাখল। পারুলও ঠিক সময় এসে পড়ল। হঠাৎই ঘরে ঢুকে কৃষাণুর দিকে চোখ পড়তে সে বলল, দাদাবাবু, তোমার চোখ মুখ অমন শুকনো দেখাচ্ছে কেন গো? পারুলের কাছে কৃষাণু রাতের কথা কিচ্ছু বলল না, শুধু বলল, ও ও কিছু না, নতুন জায়গা তো তাই ঘুমটা হয়তো ঠিক মতো হয়নি। ও কদিন থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে এখন। বলছি আজ ভালো কিছু রান্না করো তো দেখি। হ্যাঁ, যদি কিছু লাগে আমায় বলো, আমি এনে রাখবো খন। পারুল মাথা নেড়ে রান্নার জোগাড় করতে চলে গেল। স্নান খাওয়া সেরে সেদিনের মতো ফ্যাক্টরিতে বেরিয়ে গেল কৃষাণু। সারাদিন নানা কাজের মধ্যেও রাতের ঘটনাটা তার মনে কেমন যেন ছাপ রেখে দিল। কেবল ভাবতে লাগলো, কে এই মহিলা? সে কি আবার আসবে আজ রাতে? ফিরতে ফিরতেও সন্ধে হয়ে গেল তার। চারিদিক অন্ধকার হয়ে এসছে। বাড়ির সিংহদুয়ার ঠেলে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ তার নাকে এলো, খুব চেনা কোনো ফুলের গন্ধ। এমন সময় হঠাৎ মোটা থামের আড়ালে অন্ধকার মতো জায়গা থেকে ভেসে এলো সেই যুবতীর কণ্ঠস্বর। আজ আমায় নিয়ে সারাদিন কি অত ভাবছিলে? হ্যাঁ, চমকে উঠল কৃষাণু। অন্ধকারে পরিষ্কার কিছু দেখাও যাচ্ছে না। সে এবার মনে মনে একটু সাহস এনে বলল, আসলে অনেক কিছু মনের মধ্যে জমে আছে। কাল ভয়ে কিছু জিজ্ঞেস করিনি। যুবতী যেন তাচ্ছিল্য ভরা গলায় বলল, তোমার বাবু খুব ভয়। বলি, আমি কি তোমায় ভয় দেখিয়েছি? এত ভয় পেলে তোমার সাথে কথা বলে কি করে বলো তো? তা তোমার মনের মধ্যে আমায় নিয়ে কি জমে আছে শুনি। কৃষাণু এবার যেন একটু বুদ্ধি খাটিয়ে বলল, আপনি তো মনের কথা বুঝে যান, তাই না? আপনি বলুন না আমার মনে কি চলছে। এই শুনে যুবতী খিলখিল করে হেসে উঠল। হাসি থামলে অন্ধকার থেকে ভেসে এলো, তোমার মনের কথা জানতে আমার বইই গেছে। তারপর কিছুক্ষণ গাঢ় নিস্তব্ধতা। কৃষাণু উত্তর না পেয়ে সিঁড়ির দিকে এগোচ্ছিল। এমন সময় যুবতী বলে উঠল, আজ রাতে আসবো, কিন্তু তখন তোমার সব কথা শুনবো। কৃষাণু দোতলায় নিজের ঘরে চলে গেল। পারুল বলেই গেছে রাতে সে আসবে না, যা রান্না তা দিনের বেলায় করে দিয়ে যাবে। ঘরে আলো জেলে মোবাইলটা চার্জে বসালো কৃষাণু। ভাবল কিছুটা চার্জ হয়ে গেলে বাড়িতে ফোন করবে, তবে কাল রাতের ঘটনা বাড়িতে জানানো যাবে না। এই ভেবে সে চেঞ্জ করে চার্জ অবস্থাতেই ফোনটা ঘাঁটতে লাগলো। এইভাবে বেশ কিছুটা সময় কেটে গেল। কৃষাণুর মনের মধ্যে তখন অনেক কিছু চলছে। একটু পরেই তার সাথে যার দেখা হবে সে রক্ত মাংসের কেউ না। একই ফাঁকা বাড়ি, তার উপর অচেনা জায়গা। কাল রাতের ঘটনাটা মনের মধ্যে কেবলই ফুটে উঠছে তার। চুপ করে এইসব ভাবছে, এমন সময় হঠাৎ ঘরের আলো নিভে গেল, সেই সঙ্গে মোবাইলটাও অফ। কৃষাণুর বুঝতে অসুবিধা হলো না সে এই ঘরে এসেছে। চুপ করে বসে রইল সে। ইজি চেয়ারটায় আবারও ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। ঘুটঘুটে অন্ধকার ঘর থেকে ভেসে এলো সেই চেনা কণ্ঠস্বর। বলো, কি বলবে? ভয় তো একেবারে সিঁটিয়ে গেছো। কৃষাণু ইজি চেয়ারটার দিকে ফিরে সন্ত্রস্ত গলায় বলল, কে তুমি? উত্তর এলো, সেসব বলবো বলেই তো এসেছি। এত অধৈর্য হলে কি চলে? তবে শোনো, তুমি যে এই বাড়িটায় আছো, এটা ছিল জমিদার রায় বাহাদুরের বাইজি বাড়ি। একসময় এখানে জমিদাররা সন্ধে থেকে আসর বসাতো। এই বাড়িতে রায় বাহাদুর তাদের পছন্দের বাইজিদের এনে রাখতেন। এই যে এতগুলো ঘর দেখছো, এখানে সব বাইজিরাই থাকতো। তাদের খাওয়া পড়া ভরণ পোষণ সবই রায় বাহাদুরের জমিদারি থেকেই আসতো। রোজ রাতে রায় বাহাদুর তার ইয়ার বন্ধুদের নিয়ে আসরে আসতো। মদের ফোয়ারায় মশগুল হয়ে বাইজিদের নাচ দেখতো, গান শুনতো, আমোদ ফুর্তি করত। একদিন রায় বাহাদুরের লোকেরা গ্রাম থেকে একজন অল্প বয়সী মেয়েকে তুলে আনল। মেয়ের বাপ চারিদিকে খুঁজল, কিন্তু পাওয়া গেল না।
পাওয়া যাবে কি করে? তাকে তখন জমিদারের লোকেরা হাত মুখ বেঁধে নিচের গুম ঘরে রেখে দিয়েছে। সেই মেয়ের যা রূপ ছিল, অমন রূপসী এ তল্লাটে কেউ ছিল না। মেয়েটার নাম মৃণালিনী। গ্রামের হরিহর বামুনের ছেলে নবীনের সাথে ভালোবাসা ছিল। নবীনের বাগদত্তা। জমিদারের নজর পড়েছিল তার উপর, তাই জোর করে তাকে এই বাইজি বাড়িতে আটকে রাখল। ওদিকে নবীনও তখন দিশেহারা হয়ে মেয়েটাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু কেউ তার খোঁজ দিতে পারল না। এদিকে বাইজি বাড়িতে 2 দিন ধরে মেয়েটাকে আটকে রাখা হলো। খাবার তো দূরের কথা, জল পর্যন্ত দেওয়া হলো না তাকে। 2 দিন পর রায়বাহাদুর নিজে এসে গুম ঘরের দরজা খুলল, হাতে একটা শঙ্কর মাছের চাবুক। খাবার আর জল না পেয়ে মেয়েটার তখন মরো অবস্থা। সেই অবস্থায় রায়বাহাদুর তার চুলের মুঠি চেপে ধরে বলল, একবার যখন এখানে এসেছিস তখন আর তোর মুক্তি নেই। তোকে আমার বাইজি করে রাখবো, বাইজি। সুখ দেব, অনেক সুখ। আর যা বলবো তাই করতে হবে, নইলে নইলে আমি কথা বলবো না, বলবে আমার চাবক। খাওয়া পড়া সব পাবি, সব। শুধু রাতের বেলা তুই আমার। জোরে চুলের মুঠি চেপে ধরায় অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছিল মৃণালিনী। রায়বাহাদুর আর কোনো কথা না বলে সোজা গুমঘর থেকে বেরিয়ে গেল। তিনি চলে যাওয়ার পর 1 থালা ভাত, ডাল আর মাছের ঝাল নিয়ে একজন বউ ঘরে ঢুকল। তারপর তার সামনে থালাটা রেখে বলল, খেয়ে নিও। খাওয়া হলে কলঘরে নিয়ে যাব, ওখানে ভালো করে স্নান করে নিও। সন্ধ্যাবেলায় আবার সেজেগুজে বাবুদের আসরে বসতে হবে যে। একই গায়ে শক্তি নেই, তার উপর পালানোর পথ নেই। খাওয়া হয়ে গেলে অসহায় মেয়েটাকে স্নান সেরে নিতে হলো। তখন সূর্য অস্ত গেছে। স্নান হলে তাকে বাইজিদের কাছে বসানো হলো। মৃণালিনী বুঝল তার ঘরে ফেরার রাস্তা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। বাইজিরা তাকে সাজিয়ে দিল। সাজানোর সময় চোখের জলে কাজল থেপড়ে গেল। অমনি একজন বাইজি তার চোখ মুছে বলল, একদম কান্না নয়, আজ বাবুদের খুশি করে দিতে হবে রে। কাঁদলে কি করে হবে বল? নবীনের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। নিজের জীবনের এই পরিণতি সে স্বপ্নেও ভাবেনি। সেদিন রাতে মৃণালিনীর নামের আগে বাইজি বসিয়ে দেওয়া হলো। এতদূর বলে সেই অশরীরী ইজি চেয়ারে চুপ করে বসে রইল। কৃষাণু আশ্চর্য হয়ে কথাগুলো শুনছিল। কথার মাঝে এরকম আকস্মিক বিরতি হওয়ায় সে বলল, তারপর? অন্ধকার থেকে উত্তর এলো, আজ এতটাই থাক, বাকিটা পরের দিন বলবো। তুমি ঘুমিয়ে পড়ো, আজ আসি। মিনিট খানিক ঘরে কোনো সারা শব্দ নেই। কৃষাণু বুঝল সে চলে গেছে। এরকম অর্ধেক গল্প শুনে তার মনটা ভীষণ অস্থির লাগছিল। অন্ধকারে বালিশের পাশে রাখা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বার করে জ্বালালো। সিগারেটে টান দিতে দিতে ভাবল, ভূত হোক, প্রেত হোক কিংবা আত্মা, এখনো পর্যন্ত তার তো কোনো ক্ষতি করেনি। তবে একটা ব্যাপার ঠিক যে কৃষাণুর ভয়টা আগের চেয়ে অনেকটা কমে এসেছে। একই ঘরে ঘন্টার পর ঘন্টা অশরীরীর সাথে থাকছে। জীবনে এমন পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। তবে যাই হোক না কেন, এ বাড়ি ছাড়া এখন তার পক্ষে সম্ভব নয়। এইসব ভাবতে ভাবতে ক্লান্তিতে তার চোখের পাতা জুড়িয়ে এলো। বালিশে মাথা রেখে একপাশে কাত হয়ে ঘুমিয়ে পড়ল সে। রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। এক অপরূপা সুন্দরী নারী। মেয়েটির মুখ যেন নিষ্পাপ মায়া ভরা। ঠোঁটের উপর ছোট্ট একটা কালো তিল জলজল করছে। মেয়েটি তাকে করুণ স্বরে বলছে, আমায় উদ্ধার করো কৃষাণু, আমি এখানে আর থাকতে পারছি না।
বড় কষ্ট, বড় যন্ত্রণা। উফ, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না কৃষাণু। আমি মুক্তি দাও, আমি মুক্তি চাই। এই যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই, আমি আর পারছি না। ঘুমের ঘোরে বিড়বিড় করে ওঠে কৃষাণু। তারপর আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সকাল 8টার সময় পারুলের বাসনপত্রের ঝনঝনানিতে কৃষাণুর ঘুম ভাঙে। রাতের স্বপ্নটা তার অবচেতনে তখন স্পষ্ট মনে আছে। চোখের সামনে আবার ভেসে ওঠে মেয়েটার নিষ্পাপ মুখখানা, ঠোঁটের উপর কালো তিল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে বসতেই পারুল চায়ের কাপ হাতে হাজির হয়। কৃষাণু চায়ে চুমুক দিতে যাবে এমন সময় পরিমল এসে হাজির। সে এক গাল হেসে বলে, কি স্যার, কোনো অসুবিধা হয়নি তো? আসলে আগের দিন হোটেলে ভিড় ছিল, তাই সময় করে আসতে পারিনি। এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে আসি। কৃষাণু পারুলকে পরিমলের জন্য চা করতে বলে। সে চলে গেলে পরিমল বলে, আপনার সাহস আছে মানতে হবে। আপনি একা এই ভূতের বাড়িতে দুরাত্রির কাটিয়ে দিলেন। আচ্ছা স্যার, সত্যি কি কোনো গোলমাল আছে? মানে ভূতের উপদ্রব কিছু কি টের পেয়েছেন? কৃষাণু রাতের ঘটনাগুলো বেমালুম চেপে যায়। পরিমলকে বললে 5 কান হবে। লোকটাকে দেখে পেট পাতলা বলেই মনে হয় কৃষাণুর। তাছাড়া তার যখন কোনো ক্ষতি হয়নি তখন আর এসব বলে লাভ কি? তাছাড়া সেই গল্পটাও তো এখনো শেষ হয়নি। কৃষাণু চুপ করে থাকতে দেখে সন্দেহ হয় পরিমলের। সে বলে, তাহলে কি সত্যি তাই? আরে না না, ওসব কিছু না। আচ্ছা পরিমল, একটা কথা বলো তো, এই বাড়িটার ইতিহাস সম্পর্কে কিছু জানো তুমি? পরিমল খানিক ভেবে বলে, তা জানিবই কি। এক সময় এটা ছিল জমিদার রায় বাহাদুরের 22 বাড়ি। তখন ইংরেজদের আমল, জানেনই তো, জমিদারদের সকাল্লাদ। তবে সেসব বহু বছর আগেকার কথা। এক সময় বাইজেরা সব ভূতের উপদ্রবে বাড়ি ছেড়ে কলকাতা চলে যায়। যতদূর শুনেছি রায় বাহাদুরের মৃত্যুও নাকি এই বাড়িতেই আকস্মিকভাবে হয়েছিল। কেউ বলেছিল খুন, আবার কেউ বলেছিল আত্মহত্যা। তার মৃতদেহের গলায় নাকি কিসের একটা দাগ ছিল। ওইটা দেখেই পুলিশের সন্দেহ হয়। কিন্তু সেদিন বাড়িটা খালি ছিল, তাই সন্দেহের বশে কাউকে জেরা করে কিছু জানা যায়নি। কি জানি, ব্যাপারটা বড় গোলমেলে। এর বেশি আর কিছু বলতে পারবো না স্যার। তবে এরপর থেকে এ বাড়িতে কেউ আর বাস করেনি, ফাঁকাই পড়ে আছে একরকম। পরে অবশ্য 2-4 জন ভাড়া নিয়েছিল, কিন্তু ওই ভূতের উপদ্রবে একদিনের বেশি কেউ থাকতে পারেনি। কৃষাণু কিছুক্ষণ কি যেন ভেবে বলল, আচ্ছা যারা এই বাড়িটা ভাড়া নিয়েছিল তাদের মধ্যে কি কেউ কখনো ভৌতিক কারণে মারা গেছিল? মানে এমন কিছু কি কখনো শুনেছো? না স্যার, এখনো পর্যন্ত মারা যাওয়ার কিছুই শুনিনি। শুনলে কি আপনাকে কখনো ভাড়া নিতে বলতাম? তার কথা শুনে কৃষাণু মৃদু হাসল। পরিমল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যাই হোক স্যার, সাবধানে থাকবেন। পারলে একটু পুজো আর্চা করিয়ে নেবেন। বুঝতেই পারছেন, আপনার ভালোর জন্যই বলছি। এখন আসি স্যার, হোটেলে এতক্ষণে খদ্দের জমে গেছে, পরে সময় পেলে আবার আসবো। এই বলে পরিমল চলে যায়। সে চলে গেলে কৃষাণু স্নান সেরেই 2টি খেয়ে ফ্যাক্টরিতে বেরিয়ে পড়ে। বাড়ির 2 সেট চাবি, এক সেট থাকে পারুলের কাছে, অন্যটা কৃষাণুর নিজের কাছে। পারুলকে চাবি না দিলে সে সকালে কাজে আসতে পারবে না। ডাকাডাকি করলে ঘুম ভেঙে যাবে বলে আগে থেকেই তাকে চাবি দিয়ে রেখেছে কৃষাণু। ঘরে তার চুরি যাওয়ার মতো কিছুই নেই। করা জামা প্যান্ট আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ও নিয়ে চোরের বিশেষ লাভ হবে না। আর আজকাল কেউ জামা কাপড় চুরি করতে আসে না। সে যাই হোক, ফ্যাক্টরি গিয়ে কৃষাণু সারা দিন কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে মনের মধ্যে কোথাও রাতে অশরীরী নারীর শোনা কথাগুলো ঘুরপাক খায়। সে যে জমিদার আমলের বাইজি বাড়িতে আছে সে ব্যাপারে আর কোনো সন্দেহ নেই তার। ফ্যাক্টরি থেকে ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে গেল। কৃষাণু জানে আজও সেই অশরীরই আসবে। না বলা ঘটনাগুলো এখনো তার শোনা হয়নি। মনের ভয় তার চলে গেছে, উল্টে একটা
অধীর আগ্রহে চেপে বসে আছে তার মনে। নিজের ঘরে ঢুকে লাইট জ্বেলে ল্যাপটপের ব্যাগটা বিছানায় রেখে জামার বোতামগুলো খুলতে শুরু করে কিষাণু। আজ তেমন গরম নেই। জামাটা ছেড়ে ঘরের জানলার পাল্লাগুলো খুলে দেয় সে। সঙ্গে সঙ্গে ফুরফুরে হাওয়া আসতে থাকে ঘরে। জানলার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরায় কৃষাণু। বাইরে কোথাও আলো নেই। তার ঘরের আলোটুকু এসে পড়েছে তার সামনের বাগানটায়। এই আলো নিভে গেলে ঘন অন্ধকার। এই জমাট অন্ধকার বাড়ির চারপাশটাকে ঘিরে রেখেছে। অন্ধকারে আকাশে কেবল তারাগুলো দেখা যায়। কৃষাণু সিগারেটটা শেষ করে আলো নিভিয়ে জানলার সামনেটাই দাঁড়ায়। এরপর বেশ কিছুক্ষণের প্রতীক্ষা। আজ ফ্যাক্টরি থেকে ফেরার সময় ফোনে বাড়ির লোকের সাথে কথা বলেছে কৃষাণু। এমনি সবই নর্মাল কথা, সময় মতো খেয়েছো কিনা, জায়গা কেমন, কবে কলকাতা ট্রান্সফার হবে, এই সব কথা আর কি। জানলার পাশ থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দেয় কৃষাণু। এই অন্ধকার ঘরে একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে তার। বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যায়। এমন সময় ইজি চেয়ারে সে কেঁচ কেঁচ শব্দ। কৃষাণু উঠে বসে। জানলাটা তখনও খোলা। ঘরে এক মোটা আলো নেই। অন্ধকার থেকে ভেসে এলো অশরীরীর কণ্ঠস্বর। বসে বসে ঘুমিয়ে পড়েছিলে বুঝি? কৃষাণু একটু অপ্রতিভ হয়ে বলল, ওই আর কি, ওই চোখটা একটু লেগে গিয়েছিল, আর কিছু না। যাকে আচ্ছা বলছি, কাল পুরোটা তো শোনা হলো না। মনের মধ্যে আবারও অনেক প্রশ্ন জমে আছে যে। অশরীরী অন্ধকারে মৃদুস্বরে বলে, জানি কি বলবে। মৃণালিনীর কথা তোমায় কেন বলছি, তাই তো? আমি নিজেই মৃণালিনী কি না? কৃষাণুর মনে সত্যি সত্যি প্রশ্নগুলো জমা হয়েছিল। মনের কথা যে অশরীরীরা পড়ে ফেলে তা ভেবে আশ্চর্য না হয়ে উপায় নেই। সে চুপ করে রইল। অশরীরী বলল, ঠিকই ভাবছ। নিজের কথাগুলোই তোমায় বলছি তার কারণ তুমি অন্যদের মতো ভয় পালিয়ে যাওনি। অনেকেই বলার চেষ্টা করেছিলাম। কৃষাণু বলল, কালকের গল্পটার শেষ শোনা হয়নি। তারপর কি হলো মৃণালিনীর? মানে তোমার? সেদিনের পর থেকে রোজ রাতে আমায় বাইজি সেজে বাবুদের খুশি করতে হতো। তাদের ভোগের বস্তু হয়ে যাচ্ছিলাম। রূপ যৌবনই আমার কাল হলো। মনের মধ্যে শুধু জমাট বাঁধা কষ্ট। আচ্ছা, কেউ কি তোমার খোঁজ পেল না? হঠাৎ কৃষাণু বুঝল মৃণালিনী ইজি চেয়ারে নেই। সে খোলা জানলার কাছে যেন ছায়ার মতো দাঁড়িয়ে আছে। অন্ধকারে এইটুকু ঠাউর করাই যায়। মৃণালিনী বলতে শুরু করল, এরপর 1 মাস পেরিয়ে গেছে। কেউ খোঁজ নিতে আসে না। একদিন ধোপার বাড়ি থেকে লোক এলো সকলের জামা কাপড় নিতে। সব ঘর থেকে বাইজিরা তাদের কাপড় চোপড় ধোপাকে কাচতে দিল। সবার ঘর হয়ে শেষে আমার ঘরের দিকে এলো। আমি নিজের কাপড় নিজেই কাচতাম, তাই কিছু দিলাম না। লোকটা হঠাৎ করে সবার নজর এড়িয়ে আমার ঘরে ঢুকে পড়ল। আমি তো চমকে উঠলাম। লোকটা দরজা ভেজিয়ে নিজের নকল গোপদারি একটুখানি খুলতেই আঁতকে উঠলাম। এ যে নবীন! আমি একরাশ লজ্জা আর ভয় কুঁকড়ে গেলাম। নবীন বলল, অনেক কাঠখড় পুড়িয়ে এলাম মৃণাল, এই নরককুণ্ড থেকে তোমায় নিয়ে যাব, একটু সবুর করো। বললাম, আমার সব শেষ হয়ে গেছে, তুমি ফিরে যাও নবীন। সে শুনল না। বলল, 2 দিন পর আমি আসবো, 2-4টে কাপড় রেখে দিও। সামনে দারোয়ানের কিন্তু কড়া পাহারা। ছাদের পাঁচিলে কাপড় বেঁধে বাড়ির পেছনের দিক দিয়ে পালাবো। আমি রাত 2টোর পর বাড়ির পেছনের দিকে এসে শীষ দেব। তুমি কিন্তু ওই সময় জেগে থেকো। শীষের আওয়াজ পেলেই বাড়ির ছাদে কাপড়গুলো নিয়ে উঠে যাবে। তারপর পাঁচিলে শক্ত করে কাপড় বেঁধে দড়ির মতো করে নিচে ঝুলিয়ে দেবে। আমি ওই কাপড় ধরে ঠিক উপরে উঠে আসবো। তারপর তোমায় নিয়ে একসাথে কাপড় ধরে নিচে নামবো। আমার সাথে নামলে ভয় করবে না, নইলে একা নামতে গেলে বিপদ হতে পারে। তারপর দুজনেই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। কৃষাণু একটা ঢোক গিলে বলল, তারপর
মৃণালিনী বলে চলল। তাই করলাম। সেদিন রাতে বাবুদের ভালো করে মদ খাওয়ালাম, কিন্তু রায়বাহাদুরের নেশা হচ্ছিল না। আমারও চিন্তা হতে লাগলো। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও রায়বাহাদুর জেগে রইল। আমায় তার ঘরে নিয়ে গেল। রাত 12টা পর্যন্ত আমার সাথেই রইল, তারপর ঘুমিয়ে পড়ল। আমিও তার পাশে ঘুমিয়ে পড়ার ভান করলাম। মন তো পড়ে আছে নবীনের আসার অপেক্ষায়। কিছুক্ষণ পর ধীরে ধীরে পা টিপে টিপে ঘর থেকে গোটা 5 শক্ত কাপড় নিয়ে ছাদে চলে গেলাম। কাপড়গুলো অবশ্য আমি যে ঘরে থাকতাম সে ঘরের আলমারিতেই ছিল। সে যাই হোক, কাপড়গুলো ছাদে রেখে চুপ করে নবীনের আসার অপেক্ষা করতে লাগলাম। ঠিক 2টোয় নবীন এসে শীষ দিল। অমনি কাপড়গুলো কার্নিশের সাথে বেঁধে নিচে ঝুলিয়ে দিলাম। সে কাপড় ধরে ধরে ছাদে উঠে এলো। তারপর দুজনে কাপড় ধরে ধরে নিচে নামতে লাগলাম। কিন্তু বিপদ যে আমাদের সামনে এসে দাঁড়িয়ে তা বুঝতেই পারিনি আমি। নিচে নেমে আমরা পিছনের রাস্তা ধরে পালালাম। রাস্তাটা এসে পড়েছিল সুবর্ণরেখা নদীর ধারে। ফাঁকা রাস্তা, জনপ্রাণী নেই, আশেপাশে ঘর বাড়ি কিচ্ছু নেই। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ দেখি রাস্তা আগলে কে যেন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। চিনতে অসুবিধে হলো না, এ তো রায়বাহাদুর। সে যে আগে থেকেই আঁচ করে বিছানা ছেড়ে উঠে বাড়ির পিছনের রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। হঠাৎ আমি চমকে উঠলাম। রায়বাহাদুরের হাতে পিস্তল। অন্ধকারে নবীনকে লক্ষ্য করে সে গুলি ছুড়ল। একটা নয়, পর পর 3টে। গুলির শব্দে কানে তালা লেগে গেল। পাশে তাকিয়ে দেখলাম বুকে হাত দিয়ে নবীন লুটিয়ে পড়েছে মাটিতে। এসব দেখে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু না। এই বলে অন্ধকারে আবারও নিশ্চুপ হয়ে বসে রইল মৃণালিনী। কৃষাণু বলল, রায়বাহাদুর জানলো কি করে? মৃণালিনী বলল, সন্দেহ। ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম নয়, ওটা ছিল ঘুমের ভান। সে হয়তো বুঝতে পেরেছিল আমি পালানোর ছক কষেছি। সামনের দরজা দিয়ে যে পালাতে পারবো না তা সে জানত। তাই আমাদের আগেই সে পিছনের রাস্তায় নদীর ধারে দাঁড়িয়েছিল। সামনের দরজা দিয়ে বেরিয়ে ঘুরপথে নদীর ধারে যাওয়া যায়। তাহলে নবীনের লাশটার কি হলো? আর তোমার সাথেই বা কি করলো? মৃণালিনী খোলা জানলার দিকে মুখ করে বলল, সুবর্ণরেখা নদীর জলে নবীনকে ভাসিয়ে দিয়েছিল। আমার যখন জ্ঞান ফেরে তখন আবার আমি গুম ঘরে বন্দি। এবার আর আমায় খেতেও দেওয়া হলো না। 2 দিন ধরে আমার উপর চলল অকথ্য অত্যাচার। রায়বাহাদুর ঘরে চাবুক দিয়ে মারত, যন্ত্রণায় ছটফট করতাম। লাল দগদগে হয়ে যেত পিঠ, বুক, হাত, পা। সে কি কষ্ট! এরপর হাত পা বেঁধে গুম ঘরে তালা বন্ধ করে দিনের পর দিন ফেলে রাখলো আমায়। না খেয়ে বদ্ধ ঘরে থাকতে থাকতে মরে গেলাম। কৃষাণুর মনটা বিষণ্ণ হয়ে গিয়েছিল। মৃণালিনী একটা অদ্ভুত হাসি হেসে বলল, পাপ বুঝলে, পাপ। ভোগ মিটে গেলে আমায় আর কিসের দরকার? আমার লাশটা মরে পড়ে রইল ওই কুমঘরে। একদিন বাড়ির সব বায়েজিদের কলকাতার কোনো এক জমিদারের বাড়িতে আসরে পাঠিয়ে দেওয়া হলো। পুরো বাড়ি খালি। এই সুযোগে রাতের বেলা 2জন দারোয়ানকে দিয়ে গুমঘর খোলালো রায়বাহাদুর। আমার দেহে তখনও তেমনভাবে পচন ধরেনি, তবে আর 2 দিন থাকলে পচে যেত। দারোয়ানরা আমার দেহটা বার করে আনলো। তারপর জলের ফোয়ারাটার পিছনে ওই অন্ধকার জায়গাটায় মাটি খুঁড়ে ফেলা হলো। আমার লাশটা ওখানে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। পাপ চাপা দিয়ে রায়বাহাদুরের মুখে তখন গর্বের হাসি। তবে ওই হাসি বেশি দিন থাকেনি। কৃষাণু অবাক হয়ে বলল, মানে? প্রতিশোধের আগুন আমার আত্মা জুড়ে তাউ তাউ করে জ্বলছে। সেদিন রাত্রে এই ঘরের বিছানায় যেখানে তুমি বসে আছো,
সেখানে রায়বাহাদুর গভীর ঘুমে আচ্ছন্ন। আমি বাতাসের মতো ঠুকলাম। দেওয়ালে টাঙানো ছিল শঙ্কর মাছের সেই চাবুকটা। ওটা দিয়ে রায়বাহাদুরের গলায় কষে পেঁচিয়ে ধরলুম। মিনিটখানিক হাত পা ছুঁড়ে ছটফট ছটফট করল। তারপর সব ছটপটানি শেষ। এই বিছানায় নিথর হয়ে পড়ে রইল রায়বাহাদুরের দেহ। এবার যেন কৃষাণুর মনটা ছ্যাঁক করে উঠল। এই বিছানাতেই ভেবেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। মৃণালিনী বলল, তোমায় কেন বললাম জানো? হিন্দু ঘরের মেয়ে ছিল, তুমি বুঝবে। মৃত্যু হলেও শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদান এসব তো কিছুই হয়নি। আমার আত্মা আর মুক্তি পেল না। কে দেবে তাকে মুক্তি? এই বাইজি বাড়িতেই বছরের পর বছর পড়ে আছি। কৃষাণু কি যেন ভেবে বলে, তাহলে শ্রাদ্ধ শান্তি হলেই তোমার মুক্তি হবে? মৃণালিনী হেসে বলে ওঠে, না গো না, দোষ পড়েছে যে। আগে মাটি খুঁড়ে আমার কঙ্কালটা বের করতে হবে। ওটাকে সুবর্ণরেখা নদীর জলে ভাসিয়ে দিলেই কিছুটা কাজ শেষ। শুনেছি নবীনকে ওই ওই সুবর্ণরেখার জলেই ভাসিয়ে দিয়েছিল রায়বাহাদুর। তারপর ব্রাহ্মণ ডেকে দোষ কাটিয়ে ঠিক ঠিক নিয়মগুলো করতে হবে, যেমনটা ওই আর 5টা মানুষ মরলে হয়। শেষে গয়ায় পিণ্ডদান করলেই আমার মুক্তি। কৃষাণু বলল, বেশ, তাই হবে। তুমি যা যা বললে তাই করব আমি। মৃণালিনী ধরা ধরা গলায় বলল, আমি আসি, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। মৃণালিনী চলে গেলে বিছানায় শুয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল কৃষাণু। পরের দিন দেরি করে উঠল। পারুল রান্না চাপিয়ে নিজের কাজ করছিল। কৃষাণু বিছানা থেকে উঠে ব্রাশ করে চোখ মুখ ধুয়ে বসে রইল। আজ সে ফ্যাক্টরিতে যাবে না। পারুল চলে যাওয়ার অপেক্ষা করতে লাগল। ঘণ্টাখানিক পর পারুল সব কাজ সেরে কৃষাণুকে বলল, আসছি দাদাবাবু। এই বলে চলে গেল। 2-3 মিনিট পর সে নিচে নেমে সিংহ দুয়ারটা ভালো করে বন্ধ করে হুড়কো লাগিয়ে দিল। তারপর সিঁড়ির ঘর থেকে একটা শাবল, বেলচা আর বস্তা নিয়ে ফোয়ারার পিছনে অন্ধকার মতো জায়গাটায় গেল। এখানে মাটিটা বেশ শক্ত ঢিপি মতো। কৃষাণুর গায়ের জোরে শাবল দিয়ে মাটি কোপাতে লাগল। অনেকক্ষণ ধরে খোঁড়ার পর জায়গাটা বেশ গর্ত হয়ে গেল। কৃষাণু মাটি কুপিয়ে চলল। একটা সময় শাবলটা শক্ত কিছুতে ঠেকতেই সে দেখল মাথার খুলি। ভালো করে মাটি সরাতে কঙ্কালটা পরিষ্কার দেখা গেল। মাটির তলায় কালো ছোপ পড়ে শুকনো কঙ্কালটার হাড়গুলো ক্ষয়ে গেছে। কৃষাণু টেনে তুলল সেটা। তারপর বস্তায় ভরে গর্তে মাটি ফেলে সমান করে দিল। চট করে একটা জামা গলিয়ে বস্তা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। এ দিনের বেলায় রাস্তায় টানা রিক্সা যাতায়াত করে। কিছুক্ষণ দাঁড়াতে একটা রিক্সাওয়ালাকে দেখা গেল। এই রিক্সা! কৃষাণু তাড়াতাড়ি করে বস্তা নিয়ে রিক্সায় চেপে বলল, নদীর ধারের দিকে যাব। কত? আগে 10 টাকা বাবু। বেশ, চলো। এই বলে রিক্সা করে নদীর ধারে গিয়ে পৌঁছল। ভাড়া মিটিয়ে দিতে রিক্সাওয়ালা চলে যেতে গেল। নদীর ধারে 4-5টা কেউ আসছে না দেখে ঘাটের পাড় ধরে নেমে গেল সে। তারপর মৃণালিনীর কঙ্কালের বস্তাটা নদীর জলে ভাসিয়ে দিয়ে একটা প্রণাম করল। মনে মনে বলল, হে ঈশ্বর, মুক্তি দিও তাকে। এর দিন 2-এর মধ্যে একটা পুরুত ঠাকুরের ব্যবস্থা করল কৃষাণু। পুরুতকে তেমন কিছু বলল না। ভালো দক্ষিণা পেলে শ্রাদ্ধ করতে তার আপত্তি কিসের? কৌতূহল যে পুরুতের ছিল না তা নয়। কৃষাণু খানিক মিথ্যে বলেই ম্যানেজ দিল। বলল, আসলে আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া এই বাঘমুন্ডিতেই থাকতো, আর সে মারা যাওয়ার সময় কিছু দোষ লেগেছিল। হঠাৎই মারা যায় সে, আর এখানে নিজের কেউ ছিল না বলে শ্রাদ্ধ শান্তিও হয়নি। তাই যখন এখানে এসেছি ওনার কাজটা করে যেতে চাই, এই আর কি। পুরুত নিষ্ঠা ভরে শ্রাদ্ধ শান্তি নিয়মভঙ্গের কাজ করে দেয়। এই ঘটনার পর প্রায় মাস 2 কৃষাণু
এই বাড়িতেই ছিল। মৃণালিনী আর আসেনি। সময় করে গয়ায় গিয়ে পিণ্ডও দিয়ে এসেছে কৃষাণু। একদিন রাতে স্বপ্ন দেখল একটা ফুটফুটে সদ্যজাত বাচ্চা মেয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। ঠোঁটের উপর তার কালো তিল জলজল করছে। কেউ যেন তার পাশ থেকে বলছে, কৃষাণু, আমি আসবো তোমার ঘরে, তোমার মেয়ে হয়ে। ঠিক আসবো, দেখো। স্বপ্নটা তার যে সত্যি হবে এটা কখনো ভাবেনি কৃষাণু। মাস 6 মধ্যেই তার বিয়ে হলো। স্ত্রী বাচ্চাদের স্কুলের দিদিমণি, খুব রূপসী। কাউকে সে বাঘমুন্ডির ঘটনা বলেনি, এমনকি নিজের স্ত্রীকেও না। বছর 2 মধ্যেই সন্তান হলো তাদের। নার্সিংহোমে গিয়ে আশ্চর্য হয়ে দেখল একটা ফুটফুটে মেয়ে হয়েছে তার। কি সুন্দর দেখতে, ফর্সা টোপা টোপা গাল, কিন্তু ঠোঁটের নিচেও কি এই যে কালো তিল জল জল করছে। তার মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। ঠিক এই রকম বাচ্চা কোলে নিয়ে হাসতে হাসতে কৃষাণু নাম রাখল। আজ থেকে নাম হলো মৃণালিনী। মৃণালিনী। শুনছিলেন লেখক ভিক্টর ব্যানার্জির লেখা বাঘমুন্ডির সেই বাড়িটা। সম্পাদনা এবং কাস্টিং সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে দি কণ্ঠ। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।